আমরা গত ক্লাসে এই যে তোমার কোয়ান্টাম সংখ্যা দেখাইছিলাম যে যে কোনো কোন একটা পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য জানার জন্য তোমার চারটা কোয়ান্টাম সংখ্যায় প্রয়োজন হয়। গত ক্লাসে আমরা এটা দেখাইছিলাম, এই যে এখানে লিখে দেখাইছিলাম যে কোনো একটা বললে, কক্ষপথ বললে ওখানে কয়টা ইলেকট্রন থাকে আমরা সবগুলা হিসাব বের করে আমাদের জন্য বের করাটা সহজ। মনে আছে? জি স্যার। হ্যাঁ, আমরা গত ক্লাসে এগুলো দেখাইছিলাম। তাহলে এখন তোমার যদি দেখো, প্রশ্ন যদি এটা আসে ভাবে যে কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে চারটি কোয়ান্টাম সংখ্যায় প্রয়োজন, এই কথাগুলো এগুলো অ্যান্সার গুলো জানো, সব বলা হয়ে গেছে। এখন হইলো জাস্ট অ্যান্সার যে এটা এটুকু জানার দরকার। যে তুমি তো জানোই যে আমরা পড়াইছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন 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 বলতে কি বোঝায় সেটা তুমি জানো। আর এন এর মান নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বকে প্রকাশ করে, কারণ এন এর মান এক মানে এক নম্বর কক্ষপথ, দুই মানে দুই নম্বর কক্ষপথ। এন এর মান যত বাড়বে নিউক্লিয়াস থেকে তার অবস্থান কি তত দূরে, এটা এগুলো তো বুঝো কত নাকি? দূরে যাবে? হ্যাঁ। তো এইসব পড়াগুলো আমাদের হয়ে গেছে, একটু জি সাজায় স্যার। দিতে হবে আর কি। এন এর মান কোন নির্দিষ্ট কক্ষপথ অবস্থিত ইলেকট্রনের শক্তিকে নির্দেশ করে। এন এর মান যত বেশি হবে শক্তির পরিমাণও কি তত বেশি। আর আমরা তো জানি যে এন সেলে কয়টা ইলেকট্রন থাকে, 2n², এগুলো আমরা পড়াই ফেলছিলাম। সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলো আমরা পড়াই ফেলছি যে এটাকে কি দ্বারা প্রকাশ করে, এল দ্বারা প্রকাশ করে। এল এর মান মানে উপশক্তি স্তর আর কি। এল এর মান এন এর মান যত হইব এল এর মান হইব ততটা, এটা আমরা দেখাইছি। ধরো একটা কল আসছে। আচ্ছা দেখো, তাহলে এগুলো আমরা দেখছিলাম যে এল এর মান 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ, এগুলো আমরা দেখছি। এগুলো এগুলো তো দেখাতে হবে না, তাই না? জি স্যার, এগুলো জানি। জি এগুলো স্যার। আমরা গত ক্লাসে এগুলো আমরা দেখাইছিলাম। আর যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম কি দ্বারা প্রকাশ করে, এম দ্বারা প্রকাশ করে। এম এর মান হলো ওই যে প্লাস। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এগুলো দেখাইছিলাম। আর ঘূর্ণনে হলো দুইটা বিপরীতমুখী, প্লাস হাফ মাইনাস হাফ, মানে হ্যাঁ। এম এর মান যা হয়, এম এর মান যদি 8 হয় এম এর মান, তাহলে ইলেকট্রন হবে কয়টা, এস হবে কয়টা? এম এর হাফ। মান এম এর মান 8 হলে এস হবে কয়টা? কথা কি শোনা যায়? জি স্যার, এন প্লাস এল এর কিসের মান স্যার? বলছে এম এর মান, এই যে এম এখানে লেখা লেখা দেখা যায় না, এই যে এম এর মান যদি 8 হয় এম এস এর কত মান হবে? হাফ। এস মানে কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এস এর মান কত হবে? এ তোমরা প্লাস হাফ। তোমরা হলো পড়ালেখা করো না, তোমাকে ফাও কামে এই যে আমি যে এতটুকু সময় ইনভেস্ট করি একদম পুরো হইলো নষ্ট, বোকাস। কোনটা স্যার? এম এম যদি পাস হয়? হইলো একদম বোকাস। মানে অনার্স শেষ করছো এখন এই সাবজেক্টে কেউ আটকায় পড়াশোনা করলে? এগুলো পড়াইছিলাম, মানে কোনটার সঙ্গে পড়াইছি কত ক্লাসে, এখন হলে বলতে পারতেছো না। এই সামান্য জিনিসটা এগুলো হলো 9-10 এর প্ল্যান পর্যন্ত বলতে পারবে। আর পড়ানোর পরে যদি বলতে না পারো তাহলে তোমার পড়ায় কোনো লাভ আছে? শুধু শুধু ক্লাস নেওয়ার। এটা আমি, আমার হাতে কত কাজ আছে, কাজ রেখে সময় দিচ্ছে, এ তো নষ্ট শুধু শুধু। তোমার ইচ্ছা না থাকলে তোমাদের পড়ায় কোনো ভ্যালু নাই এগুলোর। আমরা তো এটা এখানে বলছি না যে আছে প্রতিটাতে কয়টা থাকে, এম এর মানের জন্য দুইটা স্যার। দুইটা করে থাকে। তাহলে এম এর মান যদি 8 হয় তাহলে এস হবে 16টি। এগুলো গত ক্লাসে এগুলো দেখানো হয়েছে, মানে তোমরা গত ক্লাসের জিনিসগুলো দেখো নাই।
শুধু শুধু ইয়ে করো। যাই হোক, আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আর কিছু দেখাবো না, কারণ কোয়ান্টাম সংখ্যা কত ক্লাসে দেখানো হয়েছে, অনসারে ভিডিও দেখে নিবে। এখন মাঝে মধ্যে এটা আসে যে অরবিট এবং অরবিটাল। অরবিট হইলো ওই যে কক্ষপথ, সহজ কথা শেষ। কারণ কক্ষপথ যদি বলে তাহলে তো লিখতে পারার কথা, কক্ষপথ সম্পর্কে কত কিছু জানো, যে কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করে, এন এর মান 1 2 3 4 হইতে পারে। তারপর হইলো 1 মানে কে, এর 2 মানে এল, এম এন ও পি, এই যেগুলা, 1 মানে কে, 2 মানে এল, 3 মানে এম, 4 মানে এন, এগুলা জানার কথা। মোট কথা হচ্ছে অরবিট মানে কি, এটুকু মনে রাখতে পারলে এটা সম্পর্কে লিখতে পারার কথা, যদি বেসিক থাকে আর কি। তার মানে প্রধান শক্তি স্তর, আর প্রধান শক্তি স্তরকে আমরা অরবিট বলি। আর অরবিটাল হচ্ছে তোমার ওই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা পরবর্তীতে, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। অরবিট মানে হলো এন, একটু আগে যে কোয়ান্টাম সংখ্যা পড়ছি, আর অরবিটাল মানে হলো এল। এটুকু মনে রাখলে পারার কথা। কারণ ওই যে এল এর মান কত, ওই যে 0 থেকে 0 1 2 3 এগুলা, 1 2 3, পিটি। 0 মানে S P D F। হ্যাঁ, কোনটা কিরকম, এস একটু গোলাকার, পি ডাম্বেল, টি জটিল, এগুলো আমরা দেখাইছিলাম। আর এসব জিনিসগুলো আমরা দেখানো হয়ে গেছে। পি অরবিটালের লোব 2টা, ডি অরবিটালের লোব 8টা, এগুলো মনে মনে রাখতে হয় আর কি। হ্যাঁ, আর এল এর মান কি দ্বারা কি বুঝায়, এই যে এইসব জিনিসগুলা। এন যদি 1 হয়, এল এল হবে 0। যদি 0 হয় তাহলে এটা হবে 1s, কারণ 0 মানে এস। আর আগে এসপিডি, এগুলোর আগে 1 2 3 4, এগুলা মানে কি বুঝায়, এগুলা মানে এন এর মান বুঝায়। এগুলা মানে এন এর মান বুঝায়। এগুলো মানে অরবিটাল স্যার। তো যাই হোক, এগুলা এগুলো বোঝানো হয়ে গেছে। জাস্ট হলো মাথার মধ্যে যদি কোনো ঘিলু টিলু থাকে, শুধু যদি এটুকু মনে রাখা যায় যে অরবিট মানে হইলো এন, প্রধান শক্তি, সত্যি। আর অরবিটাল মানে হলো এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অনেক তথ্য জানছি, তাহলেই লিখতে পারার কথা। আর এগুলা জানলে, অরবিটাল জানলে এই পার্থক্য লেখা একদম কিছুই না। কেমিস্ট্রি মনে রাখতে হলে কিছু বেসিকও দরকার আছে। আচ্ছা, এখন হইলো আমরা আগে এতক্ষণ যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত পড়ে আসছি, এই কোয়ান্টাম সংখ্যা পড়ে আসছি, ওই সম্পর্কিত অনেক সময় ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম আসতে পারে, যে অমুক অরবিটাল সম্ভব, অমুক অরবিটাল সম্ভব নয়। এই সম্পর্কিত যদি আসে, তাহলে এটা ওই যে কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যাখ্যা করে, এই যে এখানে 1p 2s 2p 3f, এটা কেন সম্ভব বা কেন সম্ভব নয়, এগুলা যদি কোয়ান্টাম সংখ্যাগুলো মনে থাকে তাহলে এগুলা পারার কথা। যে ধরো যদি এখানে যদি 1p হয়, তাহলে 1p, 1p মানে কি বুঝায়, এ 1 মানে এন বুঝায়, 1 মানে বুঝায় এন, এন 1 নম্বর কক্ষপথ। প্রধান তাহলে ফি কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, ও- এখানে পি এর আগে 1 দ্বারা এন বুঝায়। আর পি আমরা জানি তো, ওই যে মনে আছে তো, ওই যে S P D সহকারী কোয়ান্টাম সংখ্যা স্যার। সহকারী কোণের সংখ্যা n। আচ্ছা, এসপিডিএফ। হ্যাঁ, তার মানে এটা হইলো এস এর মান হলো 0, পি এর মান হলো 1 2, এফ এর মান হইলো 3, ওই যে এল সমান সমান আর কি, এল সমান সমান, এগুলো আমরা জানি। তাহলে এখন দেখো, 1p এর ক্ষেত্রে আমরা বুঝলাম যে 1 দ্বারা এন কে বোঝায়। আর যদি আর স্যার যদি ওয়ান মান, আর যদি এন ইকাল টু ওয়ান যদি মানে 1 হচ্ছে হয়, এন, এন এর তো হচ্ছে কি একটি। আচ্ছা হ্যাঁ, 1 যদি
ওয়ান যদি n ইকুয়াল যদি 1 হয়, আমরা জানি l এর মান কত সম্ভব? l এর মান 0 সম্ভব, কারণ আমরা কোয়ান্টাম সংখ্যা আমরা জেনে আসছি জিরো n একটি হবে স্যার। মান। অতএব ওই পিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জেনে আসছি n এর মান যত, l এর মান তত t। তো n এর মান 1, পি এর মান তত, একটি। এন এর মান তত। তাহলে একটি মানে প্রথম তো জিরো থেকে শুরু, তার মানে জিরো। তাহলে জিরো টি মানে এস, শূন্য থেকে শুরু, তাহলে শূন্য। এস। জিরো মান জিরো মানে এস। তাহলে এখানে 1s সম্ভব, 1p সম্ভব নয়, কারণ p মানে হইলো 1 হইতে হবে l এর মান। l এর মান তো 1 হয় না, l এর মান 0 হয়। তো একইভাবে তোমাকে যদি বলে 2s, একটি একটি স্যার। 2s 2s মানে কত? n এর মান 2, n এর মান 2, n এর মান 2 হলে l এর মান হবে 0 1, আচ্ছা, 0 আর হলো 1। তো 0 1 0 মানে s, তার মানে 2s সম্ভব। আর 1 মানে পি, 2p, 2s 2p দুইটাই সম্ভব। তাহলে এটা দিয়ে এই দুইটা ব্যাখ্যা হয়ে যায়। তার মানে 1p সম্ভব না, কিন্তু 2s 2p সম্ভব। তারপর হলো তোমার সম্ভব। 3f, 3f যদি হিসাব করো তাহলে 3, n এর মান 3, n সমান সমান যদি 3 হয়, তাহলে l এর মান হইব 0 1 2। 0 1 2। তাহলে হ্যাঁ, তাহলে 0 মানে টুতে হচ্ছে s, স্যার ডি, s ও পি ডি। পিডি। 3s ডি 3, পর্যন্ত হয় স্যার। 3s 3p 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব না। 3D তার মানে এখানে এই না। যে পি আর 1p আর 3f সম্ভব না, 2s আর 2p সম্ভব। এগুলা এইভাবে ব্যাখ্যা করে দিতে হয়। সম্ভব। এগুলা এইভাবে লিখে n এর মান কত হইলে l এর মান কত হবে, এইভাবে জিনিসগুলা ব্যাখ্যা করতে হয়। এইভাবে জিনিসগুলো ব্যাখ্যা করে যে তোমাকে ব্যাখ্যা করতে হবে এখানে যে কোনো মানে দেও, যে কোনো যেটাই দেও। তোমাকে যদি সাপোজ ধরো এই যে এরকম, এই যে এখানে এটা আছে, তুমি তো বুঝোই যে এই যে n এর মান 4, n এর মান 4 যদি এটার জন্য n এর মান 4 4 হইলে l এর মান হবো 0 1 2 3। মানে 4 হইলে মানে মনে আছে তো ওই যে n-1, কয়েক কয়েক এগুলো সব থ্রি পড়ানো হয়ে গেছে। এল n এর মান যা হইব, l এর মান হইব n এর চেয়ে 1 কম। এই যে 1 কম না, n সমান সমান যদি 4 হয়, এই জি যে স্যার, দুটো আছে। তা আগে স্যার পড়াইছিলেন মাইনাস। তাহলে 4 এর চেয়ে 1 কম। যে 4 এর চেয়ে 1 কম মানে 3 পর্যন্ত, মানে 0 থেকে 3 পর্যন্ত কয়েকভাবে মনে রাখা যায়। বা 4 আছে তাহলে 4টি, 1 2 3 4টি কয়েকভাবে মনে রাখা। তার মানে যে 4p সম্ভব কিনা, যে এসপি এটা তার মানে সম্ভব, 1 তো আছে। 4D সম্ভব, সম্ভব স্যার। হ্যাঁ, তো এইভাবে যেটাই হোক, ধরুন আমরা ধরো যদি এটা দেখি 5f, তার মানে n এর মান 5, n এর মান 5। তো n এর মান 5 হইলে তাহলে l এর মান হইলো 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 0 করবো। 1 2 3 4 পর্যন্ত। তাহলে 4 হলে তার মানে তোমার ওই এটা সম্ভব এস স্যার। পি ডি এফ, তার মানে সম্ভব। এই যে সম্ভব। 3 মানে নিতে এফ, এস পি ডি এফ, এগুলো মনে রাখতে হয়। তার মানে 5f সম্ভব, 5f সম্ভব। সম্ভব। এভাবে এগুলা নিজেরটা নিজে এইসব জিনিসগুলা দেখতে হয় যে কোনটি সম্ভব কোনটি সম্ভব না। জাস্ট এন আর এল এর মান যদি বুঝো, কারণ এগুলা এগুলা আছে ম্যাথমেটিক্যাল টার্ম। এইসব জায়গায় কি কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। জি, জি না স্যার, এটা ক্লিয়ার। সমস্যা নেই এটাতে। শুধু এল আর এন এই দুইটা মান বের করতে পারলে এগুলো সম্ভব। 3 নম্বর সমস্যা হইলো কোনটা? যেমন একটা ইলেকট্রন 4f অরবিটালে অবস্থিত, 4f। এখন বলছে এন এল এম এস এর মান, কোয়ান্টাম এস এর কোয়ান্টাম সংখ্যা নাম্বারের সম্ভাব্য মানগুলো কি কি? তাহলে তুমি বের তো করতে বলছে। আমরা দেখাইছিলাম ওই যে গত ক্লাসের লাস্টে আমরা দেখাইছিলাম যে এই যে মানে এন,
তারপর হইলো এল, এরপর হইলো এম, এরপর হইলো এস। এই চারটার হিসাব করে কিভাবে তোমার ইলেকট্রন সংখ্যা বের করতে হয় এগুলো মনে আছে তো? জি স্যার। এগুলো আমরা গত ক্লাস দেখাইছিলাম যে এইসব ম্যাথমেটিক্যাল টার্ম দিলে এগুলো পারা পারা দরকার আর কি, পারা উচিত। কারণ এটা যদি 4F হয়, তুমি তো এমনি বুঝো যে 4F, তো 4, ফোর এন হচ্ছে ফোর স্যার। হ্যাঁ এন তার হচ্ছে মানে ফোর। এন এর মান 4। তাহলে এন এর মান যদি 4 হয়, আচ্ছা, তো এন এর তাহলে মানে এক কম স্যার। এল এর মান কত? 3। এক কম। 3। হ্যাঁ, এক কম, মানে 3। জিরো আছে এই জন্য। হ্যাঁ, যেহেতু এখানে এখন এখন তুমি এখানে ইয়া করতে পারো, তাহলে কি এখানে আমি কি 0 1 2 3 সবগুলো লিখবো? জিরো না ওয়ান স্যার, থ্রি থ্রি। এটা সবগুলো লিখবো না, কারণ আমাকে শুধু বলছে এফ, এফ বলেছে কারণ শুধু জিরো। এফ এর মান কিন্তু থ্রি হবে স্যার। হ্যাঁ, তার মানে জিরো মানে এস, পি, ডি, আমাকে তো এগুলো বলে নাই, তার মানে এগুলো আমাকে লেখার দরকার নাই, তার মানে আমাকে শুধু লিখতে হবে কি দরকার নেই থ্রি। স্যার, ফোর এফ 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 এর মান মান ধরেও বের 3। করা যায়। অ্যাপ ধরে এ- হিসাব করে বের করা যায়, আর ওইটা ধরে হ্যাঁ, বের করা যায়। তাহলে এফ এর মান 3, তাহলে এল সমান সমান শুধু 3, এল এর মান শুধু 3। আচ্ছা, এল এর মান যদি শুধু 3 হয়, তাহলে এম এর মান হইব কত? ওই যে 0 ± 1। 1 হ্যাঁ, 0 ± 1, এই যে এখানে আছে প্লাস 1 মাইনাস 2 ওয়ান, 3। +-2, +-3, +2 +-3। মানে এখানে মোট কয়টা? তাহলে 7টা। 7টা স্যার। কয়টা? জি এই স্যার, যে 7টা। 7। আমরা তো জানি যে জানি এম এর মান 7, এম এর মান হইলো 7, 7। আর আর আমরা তো জানি এম এর মান যত হয় এস এর মান তার দ্বিগুণ। এস এর মান কত? তার তার দ্বিগুণ, দ্বিগুণ তার মানে 14টা। কিন্তু 2। কারণ কারণ কি, এস এ এম এর প্রতিটি মানের জন্য বিপরীতমুখী দুইটা করে ইলেকট্রন থাকে, একটা হলো প্লাস হাফ আর একটা হলো মাইনাস আপ। মাইনাস আর হাফ। একটা হচ্ছে মাইনাস। তার মানে 7 × 14টি। তো এভাবে যেটাই তো করতে পারার কথা। হুম। স্পেন কোয়ান্টাম সংখ্যা আর কি। তাহলে যাই হোক, এগুলা আর আমি দেখাইলাম না, এগুলা তোমাদের পারার কথা। এই যে এল এর মান 3 হইলে এল ও এম এর মান হিসাব করো, পারবা না? পারা এখানে যাবে স্যার। শুধু 3 জি বলছে, জি। এখানে এসপি ডিএফ বলে না, তার তাহলে মানে এলো যেহেতু গিয়া যেহেতু 3 বলছে, জি তার স্যার, মানে এল এর মান হইব কত? ওই যে 0 1 2, 0 1 2। 0 1 2, তার মানে প্রথমে 0-এর জন্য এম এর মান বের করবা, 1-এর জন্য এম এর মান বের করবা, 2-এর জন্য এম এর মান বের করবা। বের 0 করার +-1 +-2। তার মানে এই জিরোর জন্য তো এম এর মান একটি, জিরোর জন্য কয়টি? শুধু একটি। আর হলো ওয়ানের জন্য, ওয়ানের জন্য দুইটা। ওয়ানের জন্য 3টি। প্লাস। ও, ওয়ানের জন্য কয়টি? 3 না? 0 প্লাস 3টা। ও, এল এর জি স্যার, 1 এর জন্য 3টা। হ্যাঁ, তারপরে এল এর মান 2 হইলে এটার মান হলো কত? 5। 0 ± 1 +-2। 2। তার মানে তাহলে এম এর মান মোট হয় কয়টা? 1 3 4 আর 5 কত? 9। কয়টি? এম এর মান 9। ওই একই হিসাব এগুলো সব। 4F এ এন ও এস এর সম্ভাব্য মান বের করে এগুলা, আর আমি দেখাইলাম না, একই জিনিস। এই যে এগুলো সব একই জিনিস, ওই হিসাব আর কি। তোমাকে যদি পরীক্ষাতে বলো তাহলে এরকম করে চার্ট করে দেখাইবা। আচ্ছা, এখন আসে আহ্বান নীতি। আহ্বান নীতি কি আসছিল? আহ্বান নীতির টিকাতে চলে আসছে, সংগৃহীত প্রশ্নতে আহ্বান নীতি চলে আসছে। তারপরে অনেক সময় কত দিতে পারে, কারণ এটা হলো সহজ। আহ্বান নীতি হলো কি, ইলেকট্রন সমূহ প্রথমে কি নিম্ন নির্ম শক্তি শক্তি। নিম্ন অরবিট, শক্তি স্তর। হ্যাঁ এটা মনে রাখবা, যে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে উপরের দিকে শক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রবেশ করবে। এখন করে। আমাদের কোনটা নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তি এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, এন ও এল এর মান হিসাব কইরা।
এই যে এন প্লাস এল এর মান হিসাব করে আমরা দেখবো এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, অর্থাৎ আর যার ইলেকট্রন বেশি তার শক্তি তাহলে এন কত গুণ প্লাস এল এর প্রবেশ মান করবে। যার যার কম তার শক্তি কম, তাহলে সেখানে প্রবেশ করবে। আর যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে আমরা দেখবো যে এন এর মান যার কম ইলেকট্রন সেখানে তার শক্তি কম। যদি এন প্লাস এন এর মান তো আমরা দেখবোই, এন প্লাস এল এর মান যদি যার কম হবে সে কম শক্তি সম্পন্ন। আর যদি অনেক সময় হয় যে এন প্লাস এন এর মান সমান হয়ে যায় তখন আমরা দেখবো যে শুধু এন এর মান, যার এন এর মান কম তার শক্তি কম, ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। যেমন ফোর করবে। এস এর ফোর এস এর বেলায় আর কি, যেমন এন ফোর হইলে হয়েছে এল শূন্য হইলে আচ্ছা আচ্ছা, ইয়ে করার দরকার নেই, বলার দরকার নেই, আমি যেটুকু যেটুকু জিজ্ঞেস করবো এটুকু বললে হবে, যেটুকু জিজ্ঞেস করবো ওইটুকু বললো, কারণ রিপিট করলে ঠিক ভিডিওতে আছে। সাউন্ড ইয়া হবে। যেটুকু জিজ্ঞেস করবো ওইটুকু। তবে এখন দেখো এখানে যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলছে যে 3D আর 4S, 3D এবং 4S এর মধ্যে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, তাহলে আমরা দেখি যে 3D, 3D মানে কত, এন এর মান 3 আর ডি এর মান কত, 2। 2। ওই যে SPDF স্যার ডির মানে হচ্ছে গিয়া 0 1 2 3 মানে এস টু পি টু ডি এফ, টু টু স্যার। 2 মানে 5। আর 4S মানে এন এর মান 4, এন এর মান 4 আর হইলো এস মানে 0, 4 প্লাস জিরো জিরো। 0, তার মানে এখানে এন প্লাস এন মানে 4, এখানে হলো স্যার ডির 5। মান ডি শক্তি বেশি। তাহলে এখানে যেহেতু 4S এর মান ডি শক্তি 4, বেশি স্যার। তাহলে সে 4S এ প্রবেশ করবে। আবার এখানে আরেকটা জিনিস দেখো, ওই যে 3D আর 4P, 3D আর 4P এর মধ্যে 3D তে এন এর মান হইলো 2 আর হলো 3D, ডি এর মানও 2 মানে 2 4। 4। থ্রি ডি হচ্ছে পার, থ্রি ডি হচ্ছে 5 আর ফোর পি হচ্ছে 6। আর 4P তে হইলো পি এর মান হইলো 1 তাহলে মানে তিনি 4। ও না 4P স্যার, এটা তো 5 একই তো। ও জিজ্ঞেস করে বললো, এমনি বলার দরকার নাই। আচ্ছা তাহলে 4 আর হলো পি এর মান হইলো এই যে 1, 1 এই যে 1, তাহলে 5। আর সমান দুটো দেয় নাই, সমান গুলো দেয় নাই। ও স্যার এটা তো এটা তো 3, সমানই, এটা তো এটা তো 3, সমানই স্যার। হ্যাঁ এটা তো 3, তার মানে 2 হ্যাঁ স্যার। দেখলাম কেন, এখানে 3, তার মানে এখানে হলো 5, মানে দুইটাই সমান। আর সমানের সময় আমরা বলছি কি এন এর মান যার কম, তার মানে 3D, থ্রির কম। হ্যাঁ এখানে এন এর মান 3, এখানে এন এর মান 4, তার মানে এটা হলো কম, তার মানে ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে। আর এটাই হলো কি এন প্লাস এল নীতি, মানে আহ্বান নীতি। তোমাকে অনেক সময় এন প্লাস এল আকার দিতে পারে বা আহ্বান নীতি বলতে পারে, যাই বলুক জিনিস এক। তাহলে এরকম দিয়া যে কোনোটা দিতে পারে, যে তোমাকে যে বললো পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D তে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না গিয়া কোথায় যায়, 4S এ যায়। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করবা, এন প্লাস এন দিয়ে ব্যাখ্যা করবা, পারবা এগুলা? জি স্যার। জি স্যার। এই যে যে কোনো একটা মৌলের নাম বলবো যে অমুকের ইলেকট্রন ওই অরবিটালে না গিয়ে অমুক অরবিটালে গেছে, কেন গেছে, তাহলে এই যে এন প্লাস এল এর মান দিয়া এই যে ব্যাখ্যা করবা। যেমন এখানে একটা প্রশ্ন যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে না গিয়ে সে 4S অরবিটালে গেছে, তাহলে ওই যে সেম জিনিসটা। আহ্বায়ক নীতি অনুসারে। এই যে এটা একটাকে বলছি। এরপর হলো হুন্ডের নিয়ম। হুম, হুন্ডের নিয়ম হলো, দেখো একটা পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করবে। বিভিন্ন, কারণ আমরা তো জানি যে বিভিন্ন অরবিটাল থাকে পরমাণুতে, এই অরবিটাল সমূহতে মানে এই যে এসপিডিএফ যে অরবিটাল গুলো আছে, সেই এসপিডিএফ অরবিটাল গুলাতে ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করবে, তাদের সংখ্যা কত হবে, তাদের দিক কোন দিকে হবে, এই সম্পর্কিত যে নিয়ম, এই নিয়মটাকে বলে হুন্ডের নীতি। মানে একটা পরমাণুতে যে অনেকগুলো অরবিটাল থাকে,
যে অরবিটালে ইলেকট্রন গুলো কিভাবে অবস্থান করবে, কয়টা অবস্থান করবে, কোন দিকে। কারণ আমরা তো জানি ইলেকট্রনের দিক পরস্পর বিপরীতমুখী। ইলেকট্রনের দিক পরস্পর বিপরীতমুখী এটা আমরা দেখে আসছি, একটা প্লাস আপ একটা মাইনাস আপ। তার মানে হ্যাঁ স্যার। সেখান থেকে আমরা দেখে আসছি। তাহলে এটাই হলো তোমার হুন্ডের নীতি। আচ্ছা, এখন দেখো, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে। মানে মোট কথা হলো, যদি অরবিটাল খালি থাকে তাহলে এরা বিজোড় অবস্থায় থাকতে চায়। ধরো অরবিটাল, এই যে এখানে অরবিটাল খালি আছে, আমরা তো জানি একটা করে এখানে তুমি দুইটা করে রাখতে পারবা। কারণ আমরা তো জানি, ধরো এই যে ধরো এস, এই যে এস এ সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা, পি তে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয়টা। কয়টা? ছয়টা। 6টা। ছয়টা। ছয়টা। পি এর এই যে অরবিটাল আমরা জানি 2p(x), 2p(y), 2p(z). তার মানে ছয়টারে আমরা দুই ঘরে ভাগ করে দিলে তিন, মানে তিন ঘরে ভাগ করে দিলে দুইটা করে লেখা যায়। এখন দেখো, তিনটা করে যেহেতু প্রতি ঘরে আমি দুইটা করে দিলে ছয়টা হয়ে যায়। কিন্তু এখন দেখো, আমরা যদি ইলেকট্রোমিনাস দেখি নাইট্রোজেনের, পি তে আছে 2p3, কত? 2p, এই যে 1s, 3। 2s2, 2p3, এরকম আর কি। এখন 2p3, এখন এটা যে 2p3 মানে পি তে যে তিনটা আছে, এই তিনটা কিভাবে অবস্থান করতেছে, এই সম্পর্কিত নীতিটাই হলো হুন্ডের নীতি। এই যে 2p3 তে যে তিনটা আছে এরা কিভাবে অবস্থান করতেছে, এই সম্পর্কিত যে নীতিটা, এটাই হুন্ডের নীতি। তাহলে এটাকে আমরা কিভাবে করি, যেহেতু আমরা জানি যে পি তে অরবিটাল তিনটা থাকে, 2p(x), 2p(y), 2p(z). তাহলে আমরা তো বলছি যে এখন তুমি তো চাইলে এখানে, এখানে চাইলে তো একটা দিয়ে, দুইটা দিয়ে দিয়ে দিতে পারো, এখানে দুইটা দিয়া এখানে একটা, তিনটা। তাহলে তো এইভাবে দিলে তো তিনটা হয়ে যায়, কারণ আছে তো তিনটা। কিন্তু বলছে এইভাবে দেওয়া যাবে না। আর যদি ঘর খালি থাকে, কারণ তুমি যদি এই ঘরে দুইটা দাও, এই ঘরে একটা দাও, তাহলে তো এই ঘরটা খালি। এই ঘরে দুইটা, এই ঘরে একটা দিলে তোমার তিনটা হয়ে যায়, তাহলে এই ঘর খালি। কিন্তু বলছে এইভাবে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ যদি খালি থাকে, তুমি আগে খালি ঘর ফিল আপ করবা। খালি ঘর ফিল আপ করে এরপর তুমি আরো থাকলে তুমি জোর করতে পারবা। এখন যেহেতু আমরা ওই জন্য বিপরীত স্পিন হবে। হচ্ছে তিনটা তিন ঘরে দিলাম। যদি একটা থাকতো তাহলে এই ঘরে দিতাম, যদি দুইটা থাকতো তাহলে এই ঘরে একটা, এই ঘরে একটা। তিনটা আছে তাহলে তিন ঘরে তিনটা। এখন যদি চারটা থাকতো তাহলে আবার এই ঘরে আরেকটা দিতাম, এই ঘরে একটা দিতাম। যদি পাঁচটা থাকতো তাহলে এই ঘরে আরেকটা দিতাম। ছয়টা থাকলে এই ঘরে আরেকটা দিতাম, এরকম আর কি। আর ছয়টার বেশি তো সম্ভব না। ছয়টার বেশি পি কখনো ছয়টার বেশি ইলেকট্রন নিতে পারে না। সম্ভব। সম্ভব না। এখন ধরো এই যে আরেকটা ইলেকট্রোমিনাস, ধরো অক্সিজেনের আর 1s2, 2s2, 2p4, 2p4, এটা তো আমি একটু একটু আগে দেখাইলাম। 4 মানে কি? তার মানে প্রথমে একটা একটা করে। নিয়ম কি? তুমি তো একসাথে চারটা দিবে না। নিয়ম হইলো এইরকম গড় আঁকার পরে তুমি আগে একটা একটা করে দিবে চারটা। তাহলে একটা, দুইটা, তিনটা দিছো, এখন চারটা, তার মানে আবার প্রথম ঘর থেকে যাইবো চারটা। এরকম করে দিয়ে যাইতে হয় আর কি, যে 2p(x), 2p(y), 2p(z). তাহলে এটাই হলো হুন্ডের নিয়ম। আর বলা লাগবে? জি না স্যার, এটা না স্যার। ক্লিয়ার। এরপর আরেকটা আছে কি, পলির বর্জন নীতি। একই পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটা তো একটা বেসিক থেকেই বোঝা যায়। চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো সমান হবে? কারণ আমরা তো না এস এর স্যার। এস এর মান থেকেই জানি, এস এর মান একটার জন্য হয় প্লাস হাফ, আর একটার জন্য কি হয়? মাইনাস মাইনাস। হাফ। মাইনাস হাফ। তাহলে তো চারটার মধ্যে তো যে কোনো একটা তো ভেজাল বাঁচবই। তাহলে কেমনে হবে? কখনোই তোমার এটাই বলছেন আর সমান কি। হবে না একটা। দুইটা ইলেকট্রনের জন্য কখনোই কি চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। এটা হলো তোমার পরিবর্তন নীতি। দেখো, একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, কিন্তু চতুর্থটা কি অবশ্যই কি হবে? ভিন্ন। ভিন্ন হবে। ও, কারণ তুমি দেখো, ভিন্ন তুমি হবে। দুইটা ইলেকট্রনের জন্য, ধরো এস এর মান প্রথমটার জন্য প্লাস হাফ দিবা, পরেরটার জন্য তো তুমি মাইনাস হাফ দিবা, তাহলে কি প্লাস হাফ আর মাইনাস হাফ কি এক? জি না, না। ভিন্ন স্যার। ধরো প্রথমে ধরলাম যে এন, এল, এম, এই তিনটার মানে এক, সমান হইলো ধরলাম। কিন্তু এস এর ক্ষেত্রে
এস এর ক্ষেত্রে তখন তুমি প্রথম ইলেকট্রনের জন্য দিবে প্লাস হাফ, পরের ইলেকট্রনের জন্য প্লাস আপ। আর আরেকটা জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য দিবে মাইনাস হাফ। তাহলে এই তিনটা এক হইতে পারে, কিন্তু 4 নাম্বারটা কখনো কি এক হবে না, কারণ 4 নাম্বার দেখো এই যে বিপরীতধর্মী মান, বিপরীতধর্মী মান এটা হইতে পারে না, কিন্তু ওসব জায়গায় হইতে পারে। কেন হইতে পারে? তুমি তো দেখছো যে এন এর মান কত হয়, 1 থেকে শুরু হয় না, 1 2 এরকম, 3 4 এরকম হইতে পারে। এল এর মান কত হইতে পারে? এল এর মান 0 থেকে 0 1 2 এরকম, 3 এরকম হইতে পারে না? হইতে পারে। জি স্যার। এম এর মান তুমি দেখছো, এম এর মান তুমি দেখছো যে 0 +- +1 +-1, তারপরে হইলো তোমার +-2 +-3 হইতে পারে না? তার মানে দেখো এই যে 0, এই যে 1, 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 2, 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে ওই জন্য বলছে যে এন, এল, এম এদের মান সমান হইতে পারে। আছে কিন্তু না? এই জায়গায় এই সর্বশেষ যে সব জায়গায় 1 আছে, সব জায়গায় 2 আছে, সমান হইতে পারে। কিন্তু এস এর ক্ষেত্রে মানগুলা হয় কি, একবার হয় প্লাস হাফ, একবার হয় কি, একবার একবার হয়, মাইনাস। একবার হয় মাইনাস হাফ। তাহলে কেমনে হইব? তো প্রথম ইলেকট্রনের জন্য প্লাস হাফ দিলা, পরের ইলেকট্রনের জন্য তো তোমাকে মাইনাস হাফ দিতে হবে। তাহলে যদি তাহলে তো এক হইলো না। তার মানে এখান থেকেই বোঝা যায় যে এই তিনটার মানে এক হইতে পারে, কিন্তু এস এর মান অবশ্যই ভিন্ন হবে, ওই জন্য এই কথাগুলো আর কি। তাহলে এইসব কথাগুলো বললে তুমি ব্যাখ্যা করতে পারবা। এই তুমি দেখো এন এর কে, কে সেলের জন্য, কে মানে কি ওই যে এন এর মান কত, 2 না, কি বলে, টু। না 2 না, তোমার ইয়ার প্রথম প্রথম হইলো কত, কে এল এম এর না, কে 1 এন এর মান এন এর মান 1, কে এর জন্য এন এর মান কত, 1। আচ্ছা, এন এর মান যদি 1 হয়, এল এর মান কত, 0 না, 0। 0। এল এর মান 0 হইলে এম এর মানও কত, 0। 0 স্যার। 0 হবে। এস এর মান হবে প্লাস হাফ। ওই যে একটা আবার সেম, একটা আমরা তো জানি যে এখানে এই যে এম এর মান যদি একটা হয়, সেখানে মোট ইলেকট্রন থাকে কয়টি, বিপরীত স্পিনের 2টি। তাহলে একইভাবে 1 এর জন্য আরেকটা ইলেকট্রন থাকে না, বিপরীত স্পিনের মাইনাস হাফ। তার মানে দেখো এই তিনটা এক, এই তিনটা, এই তিনটা এক। এল এর মান 1 হইলে এম এর মান যখন এন এর মান 1 হলে এল এর মান 0, এম এর মানও 0 হবে, এবং আরেকটা ইলেকট্রন কি, মাইনাস হাফ। কারণ আমরা এটা হিসাব করে দেখছি, ওই যে কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়াইছিলাম যে এম এর মান যা হইব, এম এর মান যা হইব, এস এর মান হইবে কি, তার দ্বিগুণ। প্রতিটার জন্য তার দুইটা, একটা হলো প্লাস হাফ মাইনাস হাফ, এই যে প্লাস হাফ মাইনাস হাফ। তার মানে এখান থেকে বোঝা যায় যে দেখো তিনটা এক, কিন্তু এই 4 নাম্বারটা এসে এস, এস এর মান, এস এর মান স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। যে কোনো মানের ক্ষেত্রে তুমি দেখো, যে কোনো মানের ক্ষেত্রে তুমি দেখবা যে যে কোনো মানের ক্ষেত্রে দেখো, দেখো ভিন্ন, দেখো, হ্যাঁ। সবগুলা যে সবগুলা যে মিলবে তা না, সব জায়গায় যে এন, সব জায়গায়, সব জায়গায় তো এন এল এক, এন এল এম এর মান সমান হবে না, কিন্তু কিছু কিছু জায়গায় কি আবার না সমান, কখনো কখনো হতে হবে। কখনো সমান হবে, কখনো হবে না, কিন্তু এটার মান কখনোই এক হবে না, এটার মান অলওয়েজ ভিন্ন। কারণ এগুলার মধ্যে, সবগুলোর মধ্যে, এন এর মধ্যে, এল এর মধ্যে, এম এর মধ্যে, সবগুলোর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, কিন্তু এর মধ্যে নাই, এর মধ্যে 1 2 3 এগুলা নাই। এর মধ্যে মানের মধ্যে হইলো প্লাস অফ মাইনাস অফ, এই জন্য আর কি। প্লাস এই আর মাইনাস। এই চার্ট কি বোঝানো লাগবে? না স্যার। জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখানে আরেকটি আছে, ডি ব্রগলির সমীকরণ। হ্যাঁ, এটা আসতে পারে এবার। আচ্ছা, তো দেখো ডি ব্রগলির সমীকরণ বা ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কে ডি ব্রগলির যে মতবাদ, ইলেকট্রনের দ্বৈত, দ্বৈত ধর্ম, দ্বৈত ধর্ম বলতে কোনটা, কণা ও তরঙ্গ, এই দুইটা ধর্ম হলো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম তরঙ্গ। ডি ব্রগলি যে কথা বলছে, যে মতবাদ দিচ্ছেন, ওইটাকে বলে আমরা তার তথ্য বলি আর কি। হ্যাঁ, তাহলে এই জন্য বলছে যে আলোর কণা তত্ত্ব এবং
ওনার ডি বগলির মধ্যে কি দেখাইছে উনি, আলোর কণা তত্ত্ব আছে, তরঙ্গ তত্ত্ব আছে, দুইটাই আছে। আচ্ছা, এখন দেখো ডি বগলি কি বলছে। ডি বগলি বলছে আলোর মতো ইলেকট্রনেরও কি আছে, কণা কোন এবং তর্ক ধর্ম বিদ্যমান। তার মানে শুধু তুমি দাগানো লাইনগুলা পড়লে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। বাস এটুকু মনে রাখবা যে উনি বলছে আলোর তো আমরা জানি কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তো বলছে আলোর মতো, আলোর মতো ইলেকট্রনেরও কি আছে, তার মানে কণা এবং তরঙ্গ ধর্ম আছে। তার মানে উনি ডি ব্রগলি যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের কথা বলছে, এই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুইটা ধর্ম আমরা কোথায় দেখতে পাই? আলোতে। কিসে? আলোতে স্যার। আরে মিয়া, আর বলছি কি রে, পরমাণুতে স্যার। কিসের মধ্যে আবার বলো। ইলেকট্রনের মধ্যে স্যার, আলোর মতোই। হ্যাঁ, ইলেকট্রনের মধ্যে। ইলেকট্রন, ইলেকট্রন, আরে আলোরটাকে, এই যে আলোরটাকে ডি ব্রগলি বলছে আলোর মধ্যে। এটা তো আছে ওই যে ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, এরাই না ওইসব তথ্যগুলো দিছে না, আলোর কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, এরাই না দিছে ওইটা। এটা ওগুলাকে ডি ব্রগলি দিছে আর নাকি? দ্বিতীয় বলছে যে ইলেকট্রনের ভিতরে আছে, জি স্যার। এটা বলছে, উনি বলছে ডি ব্রগলি বলছে, ইলেকট্রনের উনি বলছে ইলেকট্রনের মধ্যে। আলোর মধ্যে তো আছে, এটা তো অন্যরা আলোর মতো অন্যরা ইলেকট্রনের ভিতরে থাকে। হয়েছে। মানে যখন আমি জিজ্ঞেস করি তখন ইয়া কইরো নসেদ ইয়ে হয়ে যায়। জিজ্ঞেস করলে তখন বলতে মানে পারো। উদাহরণ টানছে, উনি উদাহরণ টানছে আর কি। হ্যাঁ, উনি এটা উদাহরণ টানছে যে আলোর মধ্যে যে ধর্মগুলো আছে, কণা এবং তরঙ্গ ধর্ম, এই ধর্ম ইলেকট্রনের মধ্যে আছে, ওই কথাটাও বলছে আর কি। তাহলে যাই হোক, দীপকলি বলছে ইলেকট্রনের সাথে জড়িত, যে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার জন্য যে একটা সমীকরণ প্রতিষ্ঠা করছেন, ওইটাকে দীপকলি সমীকরণ বলে। উনি এখানে কি করছেন, বর, যে এম বর বিশিষ্ট একটা ইলেকট্রন কোন বেগে চলে, সি বেগে চলে। নিউক্লিয়াস আমরা তো জানি যে ইলেকট্রন কি করে, এই যে একটা, তো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা পরমাণু, এটা একটা নিউক্লিয়াস। আর ইলেকট্রন গুলা কি করে, এই যে ইলেকট্রন গুলা চতুর্দিকে ঘুরে। এই কক্ষপথের চারদিকে কি ঘূর্ণায়মান থাকে, ঘূর্ণায়মান থাকে। তো কোন বেগে ঘূর্ণায়মান, সি বেগে ঘূর্ণায়মান। আর যে পরমাণুটা, ওই পরমাণুর ভর কত, এম। আর তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা। তাহলে আমরা প্লাঙ্কের সমীকরণ থেকে জানি, তোমার প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা জানি ই ইকুয়াল টু কি, এইচবি। তার মানে এখানে ই হলো ইলেকট্রনের শক্তি, এই ছিল আর প্লাঙ্কের এইচ হচ্ছে ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। বি হলো কম্পাঙ্ক। মানে ওই যে ফিজিক্সে কম্পাঙ্ক এন দ্বারা প্রকাশ করে আর কি। আর এখানে কম্পাঙ্ককে এই ভি দ্বারা প্রকাশ এটা করে, তাহলে ইকুয়াল টু। হ্যাঁ, ওই যে আমরা ইয়ে পড়ছি না, এটা ফিজিক্সে এই সূত্রটা পড়ছিলাম আর কি, ইকুয়াল টু তোমার এইচ ভি। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, ই ই- ই হইলো শক্তি, আর ভি হইলো কম্পাঙ্ক। হ্যাঁ, আর আইনস্টাইনের সূত্র থেকে আমরা কি জানি, ইকুয়াল টু এমসি ইজ স্কয়ার। ইকুয়াল টু এমবি স্কয়ার, এমসি। হ্যাঁ, তাহলে দেখো এখানে ইকুয়াল টু এইচ বি, এখানে ইকুয়াল টু এইচ বি, আর এখানে ইকুয়াল টু এমসি স্কয়ার। দুই জায়গায় ই আছে, তাহলে দুই জায়গায় এই যেহেতু ই আছে, তাহলে আমি যেহেতু এখানে ইকুয়াল টু এইটা, আবার এখানে ইকুয়াল টু এমসি স্কয়ার, তাহলে আমি বলতে পারি যে এইচ বি ইকুয়াল টু এমসি স্কয়ার। জি স্যার। যেহেতু জি দুইটাই স্যার। ওই জন্য দেখো এমসি স্কয়ার ইকুয়াল টু এইচ ভি। আচ্ছা, এখন দেখো আমরা এটাও জানি যে এই কি বলে এটাকে, এই যে ইয়ার কম্পাঙ্কের ইয়া থেকে আমরা জানি যে, যেমন ইয়াতে আমরা জানছি কি বেগ, ফিজিক্স আমরা জানি বেগ। বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। এই ওইটা যেন সূত্রটা ছিল কি জানো, ইকুয়াল টু, আচ্ছা, এন ল্যামডা মানে এটা ছিল কিনা দেখি তো। কম্পাঙ্ক অতএব এন ইকুয়াল টু ভি বাই ল্যামডা। হ্যাঁ, ঠিক আছে। মানে আমরা ফিজিক্সে এই সূত্রটা জানছিলাম, বেগ, বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ আমরা, দৈর্ঘ্য। এটা আমরা ফিজিক্সে জানছি। তা তুমি তো এখানে বেগ মানে, এখানে বেগ মানে তো তুমি কি বলে এটাকে, সি কম্পাঙ্ক। দ্বারা প্রকাশ করছো। হম, এই বেগকে কি দ্বারা প্রকাশ করছো এখানে, এখানে যে সি বেগকে সি তুমি, দ্বারা। দ্বারা। মানে এই বি এর জায়গায় সি, আর এন কে কি দ্বারা সি প্রকাশ, দ্বারা কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করছো, বি দ্বারা প্রকাশ করছো না, বি দ্বারা প্রকাশ করছো। এই যে আমরা কেমিস্ট্রিতে এখানে কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করছি, এই যে বি, দেখছো না, বি মানে এটা হলো ফিজিক্সের সূত্র আর কি।
হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা এই জিনিসটা জানি যে তোমার এই যে বেগ বেগ সমান সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা ফিজিক্সের সূত্র। ঠিক আছে, মানে ফিজিক্সের মেন সূত্র ছিল এটা, বেগ সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য ইনটু এই কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। আর তোমার কেমিস্ট্রিতে এখানে বেগকে সি দ্বারা প্রকাশ করছে, তরঙ্গ দৈর্ঘ্য এন এর পরিবর্তে এখানে বি দ্বারা প্রকাশ কি বলে বেগকে এন এর পরিবর্তে কি দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা প্রকাশ করছে। আর তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা ল্যামডাই আছে। তাহলে এটা যদি হয়, অতএব সি ইকাল টু বি ল্যামডা হইলে বি ইকাল টু কত হবে? বি ইকাল টু হইব সি বাই ল্যামডা। সি বাই লেমটা সি ইকাল টু যদি বি বাই ল্যামডা ল্যামডা। হয়, বি ইন্টু ল্যামডা, অতএব বি ইকাল টু কত হবে? সি এর ওই পাশে চলে যাইবো। আর বির সাথে যেহেতু ল্যামডাটা গুণ আকার সাথে গুণ গুণ থাকলে নিচে চলে যায়। বুঝো না এটা? এটাকে তো তুমি এভাবে বাংলাটা সাজাও। জি স্যার, এটারে এই যে বি স্যার এটা ল্যাম ওই পাশ দিয়া লেখা দিলে ভালো হইতো আর কি। ওটার এই যে পাশ লেখা দিয়া লেখা থাকলে ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো আর কি। এই যে লেখা দিলাম না, না এখন তো লিখছেন আর কি বইতে, ওরা তো লিখবে না। এখন তো লিখছেন মানে বইতে লেখা থাকলে। হ্যাঁ, তাহলে এই যে বি ল্যামডা ইকাল টু সি, অতএব বি ইকাল টু সি বাই ল্যামডা। এই যে বি ইকাল টু সি বাই ল্যামডা। লেমটা এই সূত্রটা ফিজিক্সের সূত্রটা এখানে আনছে আর কি, ওরা ওইটা বলে নাই। এটা এখানে স্যারে বলে দিলে তখন তোমার টাইমে দিছে, হ্যাঁ। তাহলে এই যে সুবিধা হইতো আমাদের জন্য। বি ইকাল টু কি করছে, এই যে এই মানটা বসাইছে আর কি। কম্পাঙ্ক বি বাই লেমটা সমান সমান বেগ বাই ল্যামডা। হ্যাঁ, তার মানে দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানে সি দুইটা, এখানে দুইটা সি একটা, একটা কাটা যাবে। একটা। মানে উপর উপরে কাটাকাটি করা যায়, নিচে নিচে এবং উপর উপরে কাটাকাটি করা যায়। মানে ধরো দুই দুই পক্ষ থাকে যে ধরো এটার এখানেও কিছু আছে, এখানে কিছু আছে, সমান সমান এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে। আমরা চাইলে এর সাথে এর কাটাকাটি করতে পারি, এর সাথে এরও কি কাটাকাটি করা যায়। করতে এরকম পারি। সমান দুই সাইডে। এখানে যদি উপরে সি একটা, এখানে সি দুইটা, তাহলে এখানে একটা সি কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এখানে শুধু একটা সি থাকবো, তাহলে এম সি। আর এখানে সি তো শেষেই, তাহলে এখানে বাকি থাকবে এইচ, এইচ নিচে থাকবো ল্যামডা। অতএব এখন আড়াআড়ি গুণ করে ল্যামডাকে আমরা তো জানি এরকম যদি থাকে সমান সমানের দুই সাইডে কোনো নিচে যদি মনে মনে থাকলে, থাকে। হ্যাঁ, আমরা চাইলে এই পজিশন থেকে এই পজিশনে নিতে পারি, এই পজিশন থেকে এই পজিশনে নিতে পারি। আবার উল্টা তো নিচে মনে এভাবে, মনে একদিকে। হ্যাঁ, এভাবে আড়াআড়ি আড়াআড়ি পজিশনে যারা থাকে, এই যে এখানকার মান চাইলে এখানে নিতে পারি, এখানকার মান চাইলে এখানে দিতে পারি, আমার যেটা লাগে যদি দরকার হয় আর কি। তাহলে এখানে এখানে দেখো, এটা গুণাকার। হ্যাঁ, তাহলে এখানে আমার দরকার হলো ল্যামডা, অতএব ল্যামডা সমান সমান এই যে দেখো এই যে গুণাকার আছে না, এই যে আড়াআড়ি গুণ, এই যে আড়াআড়ি গুণ আর এই গুণাকার আছে স্যার, নিচে মনে মনে ওয়ান আছে, এর সাথে ধরা এমসি যায়। গুণাকার আছে, এই জন্য এটা নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে। এগুলো ছোট প্ল্যানের সরল টরল আর কি। তাহলে অতএব এমসি মানে কি, এই যে এম মানে ভর, সি মানে বেগ, তাহলে ভর গুণন বেগ, বেগ। ভর আর গুণন, করবে ভর আর বেগের গুণ দিলে কি হয়? ভর বেগ। তার মানে এটা হলো ইলেকট্রনের ভর বেগে, দেখো এমসি মানে ইলেকট্রনের ভর বেগ। হ্যাঁ, তাহলে এই জন্য বলছে, দেখো এখানে কি বলছে, এটাই হলো কি ডি ব্রগলির সমীকরণ। অর্থাৎ কোন চলমান ইলেকট্রনের ভরবেগ দেখো, এবং ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এই যে ল্যামডা আর হইলো এই যে ভরবেগ নিচের এটা, ল্যামডা আর এমসি, এরা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্ত নয় স্যার, ব্যবধানে না। সমানুপাতিক। হ্যাঁ, দেখো না, যদি এরকম থাকে যে এক্স ওয়াই এম সি, এই যে এক্স এর সাথে সি হলো সমানুপাতিক, ওয়াই এর আর ওটার সাথে এম আর কি, এক্স এর সাথে ব্যস্ত এম সমানুপাতিক। আবার ওয়াই এর সাথে সি এরও সমানুপাতিক। সমানুপাতিক, আর ক্রস গুণনে ব্যস্ত অনুপাতিক। এক্স এর সাথে এম এটাও সমানুপাতিক, ওয়াই এর সাথে সি এটা সমানুপাতিক। আবার এক্স এর সাথে সি ব্যস্তানুপাতিক, ওয়াই এর ওয়ের সাথে, সাথে এন হ্যাঁ মানে এগুলো আর কি, আর কিছুই না। জাস্ট এই জন্য বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য হইলো এই যে ভরবেগের ব্যস্তানুপাতিক। যাই হোক, এটা হলো ডি ব্রগলির সমীকরণ।
এখন এখান থেকে ম্যাথ দিতে পারে, এখান থেকে তোমার যে কোনো তিনটার মান যদি দিয়ে দেয়, তিনটার মান দেওয়াও লাগে না, তুমি চাইলে এটা এটা যদি ইলেকট্রনের কথা বলে, তাহলে ইলেকট্রনে তুমি ভর জানো না, শুধু ভর জানো, শুধু বেগটা জানো না। যদি সি এর মান দিয়ে দেয়, তুমি এস এর মানও জানো, প্লাঙ্কের ধ্রুবক, তাহলে এই ল্যামডার মান বের করা সম্ভব। এম এর মান আবার জানো, বেগের মান বেগের মান দেয়া থাকলে তোমাকে ল্যামডার মান বের করা সম্ভব। বা সম্ভব। ল্যাম ল্যামডার মান দিয়ে দিল, সি এর মান বের করতে বললো, তাও সম্ভব। এখান থেকে এরকম করে ম্যাথও দিতে পারে আর কি। এই যে এই ম্যাথ, কোনো ম্যাথ দিলে করা সম্ভব এখানে, কারণ এখানে আননোন মান দুইটা। আননোন মান কয়টা? দুইটা স্যার। আননোন মানে এই সমীকরণে দুইটা আননোন, মান দিলে কারণ তুমি মানে এস এর মান, তিনটা বের করা যায় আর কি। হ্যাঁ তুমি এখানে এখানে তিনটা মান বের করা যায়। এস এর মান এস এর মুখস্থ, মানটা তো অন্য জানি। এম এর মান মুখস্থ, দুইটা মান মুখস্থ মান, কারণ ইলেকট্রনের ভর এটা জানার কথা। আর হইলো বাকি থাকে ল্যামডা আর সি, দুইটা। এই দুইজনের মধ্যে যে কোনো একজনের মান দিয়ে দিবা, আরেকজনের মান বের করতে বলবো, শেষ। এই ডি ব্রগলি সমীকরণের যদি সীমাবদ্ধতা এক লাইন রিডিং দিতে পারো চাইলে, যে এই লোকের সীমাবদ্ধতা কি, উনি কি বলছে, উনি প্রমাণ করে দেখিয়েছেন যে আলোর মতো পদার্থেরও কি আছে, পদার্থের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম বিদ্যমান। তবে অতি ক্ষুদ্র পদার্থের ক্ষেত্রে এই কথাটা সত্য হলো, বড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। পদার্থ একটু বড় হলেই এর তরঙ্গ দৈর্ঘ্য এত ক্ষুদ্র যে তা পরিমাপ করা যায় না। তাই এখান থেকে বলা যায় যে ডি ব্রগলির সমীকরণ কিসের জন্য প্রযোজ্য? ক্ষুদ্র পদার্থের জন্য প্রযোজ্য, অর্থাৎ ইলেকট্রন। আর এর মতো অতি ক্ষুদ্রকার কণার ক্ষেত্রে কি, মানে ইলেকট্রন বা তার চেয়ে যে ক্ষুদ্র কণা থাকে তার জন্য প্রযোজ্য, কিন্তু বড় কণার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটাই হলো কি হ্যাঁ। এই লোকের সীমাবদ্ধতা। এইসব ম্যাথ ওগুলা নিয়ে আর কি। আরেকটা আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের এটা কি আসছে? না। হাইজেনবার্গের নীতি কি? উনি বলছে প্রকৃতপক্ষে যখন একটা ইলেকট্রনকে আমরা তরঙ্গ আকারে বিবেচনা করা হয়, তখন তরঙ্গের উপরে ইলেকট্রনের সঠিক অবস্থানকে চিহ্নিত করা সম্ভব নয়। মানে কি, যদি ইলেকট্রনকে আমরা তরঙ্গ আকারে চিন্তা করি, তখন তরঙ্গের উপরে ইলেকট্রনের অবস্থান কি নির্ণয় করা কোনো সম্ভব ভর নয়। কারণ একসাথে তর- তরঙ্গ তখন শূন্য পরিসরে সকল অঞ্চলে তরঙ্গ আকারে, আমরা জানি যে তরঙ্গগুলা সব দিকে চারদিকে ছড়ায় যায়, চারদিকে পরিব্যাপ্ত হয়। তাই প্রশ্ন জাগে, যদি কোনো ইলেকট্রন দ্বৈত দ্বৈত প্রকৃতি প্রদর্শন করে, তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে শূন্য পরিসরে ইলেকট্রনের সঠিক অবস্থান কি জানা সম্ভব। অর্থাৎ যে কোনো আকাঙ্ক্ষিত যথার্থতায় কোনো বিশেষ মুহূর্তে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথেই নির্ণয় করা নির্ণয় করা সম- সম্ভব। সম্ভব নয়। এই জন্য বলছে অনিশ্চয়তা নীতি। এটা তো স্বাভাবিক। যখন বলছে এটা হইল তরঙ্গাকারে ছড়ায় যায়, যেহেতু তরঙ্গাকারে ছড়ায় যায়, তার মানে একদম নির্দিষ্ট একটা মুহূর্তে ইলেকট্রনের অবস্থান তুমি ওই যে যেহেতু তরঙ্গাকারে ছড়ায় যায়, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? এই এই নীতি, এটাই হলো অনিশ্চয়তা নীতি। এটা অনেক সময় কত দেয়, দিলে এই কথাটা বলবা, শেষ, আর কিছু লাগে না। এসব ম্যাথ আসে না। যাই হোক, এই অধ্যায় এখানে, তোমাদের এই অধ্যায়টা এখানে শেষ।